ওই কোনায় নৌকা থাকতো, এর ভিতর দিয়ে কিন্তু সুড়ঙ্গ গেছে। এটা ভিতর এই দিয়ে যে রাস্তাটা না, হ্যাঁ এটা অনেক চওড়া, একটা দুইজন লোক দৌড়ে যাইতে পারে এটা ভিতর দিয়া। ভিতর দিয়া দুর্গ বলে, লালবাগ কেল্লা দুর্গ। হ্যাঁ, দুর্গা, দুর্গ অর্থ সৈনিকদের, সৈনিকদের। হ্যাঁ, এবং বিচার কার্যালয়। বিচার কার্যালয়। হ্যাঁ, হাম্মাম কেনা। হ্যাঁ, এই বিল্ডিংটা হচ্ছে মূল সুড়ঙ্গ পথের মুখ, এটা মুখ পশ্চিম পাশে। এটা যেটা আমরা বলছিলাম যে হাম্মাম খানা, ওটা হচ্ছে বিচার কার্য হতো, এবং ওইটা হচ্ছে সুড়ঙ্গ পথের মুখ। এটা কি মূল মুখ? ওইটাই এখানে আসছে। ও, ওইটাই কিন্তু প্রথম মুখ। চলছে ধরে, হ্যাঁ হ্যাঁ আমি আপনার বুঝাই দিই। হ্যাঁ হ্যাঁ বিচার চলছে, হঠাৎ আক্রমণ হইলো, এখন তাদের তো আত্মরক্ষার দরকার আছে। তারা ওই গোপন সুড়ঙ্গের দিয়ে দুইটা এদিক দিয়ে আইসা ওই কোনায় নৌকা থাকতো, ওই কোনায়। হ্যাঁ, বুঝাই দেয়, তারপর আপনি বললেন। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার সামনে। আপনারা যারা আসবেন, আমার ডান পাশে, বাম পাশে, সরি, আমার বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট ফি দেওয়া আছে। যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা টিকিট ফি, আর যারা দর্শনার্থী, সাধারণ দর্শনার্থী, তাদের জন্য টিকিট ফি হচ্ছে 30 টাকা। আর যদি সার্কভুক্ত ফরেনার হয় সেক্ষেত্রে এখানে লেখা হচ্ছে 200 টাকা দিতে হবে। আর বিদেশি পর্যটক যারা, তাদের জন্য 400 টাকা টিকিট ফি। তো শুক্রবারে 12টা, 12:30 পর্যন্ত খোলা থাকে, 10টা থেকে 12:30। আবার বিকাল 3টা থেকে আবার 6টা পর্যন্ত খোলা থাকে শুক্রবারের ক্ষেত্রে। তো আপনারা যারা আসবেন শুক্রবারে টাইমিং করে আসবেন। আর নর্মালি অন্যান্য দিন খোলা থাকে হচ্ছে সকাল আপনার 10টা থেকে 6টা পর্যন্ত। তো আমরা এখানে এখন টিকিট কাটবো এবং টিকিট কেটে ভিতরে প্রবেশ করবো। তবে একটা কথা বলে রাখি, এখানে বাচ্চাদের 10 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য কিন্তু টিকিট ফি ফ্রি। আবারও বলি, 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। তো আমরা এখন টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করবো। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। লেটস গো। তো আমরা এই গলির ভিতরে দিয়ে ভিতরে প্রবেশ করবো এখন। দুইজন। তো লালবাগ কেল্লায় প্রবেশের পর আপনারা যেটা দেখতে পাবেন, প্রথমেই পেয়ে যাবেন হচ্ছে সমাধি স্থান। এটা হচ্ছে আমার সামনেই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরিবিবির সমাধি। আর এখানে সাইনবোর্ডে দেওয়া আছে, সাইনবোর্ডে বলা আছে, এই অনন্য ইমারতটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা হচ্ছে পরিবিবির সমাধি শহীদ হিসেবে সুপরিচিত। উক্ত ইমারতটির মাঝখানে সমাধি ও তার চারপাশে মোট 8টি কক্ষ সহ মোট 9টি কক্ষ রয়েছে। কক্ষগুলোর ছাদ করবেল পদ্ধতিতে কালো পাথরের তৈরি। বাংলাদেশের একটিমাত্র ইমারতে মার্বেল পাথর, কালো পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা, তারপরে চাকসি, তারপরে ক্যাটলির সাহায্যে অভ্যন্তরীণ কক্ষগুলো অলঙ্কৃত করা হয়েছে। মূল সমাধিস্থলদের কেন্দ্রীয় কক্ষের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। এটা 20.2 মিটার বর্গাকার। এই সমাধি ছোট্টটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত, মানে 1688 খ্রিস্টাব্দের পূর্বে এই সমাধি স্থানটি নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে পরিবিবির সমাধি। তো এখানে প্রবেশ করা মূলত যায় না, আপনারা দেখতে পাবেন এখানে ভেতর থেকে, বাইরের থেকে দেখা যায়। আর ভিতরে অনেক পরিষ্কার করা, পরিচ্ছন্ন আছে। আমরা সমাধিটার চতুর্দিকে একটু ঘুরে, আর আমার ডান পাশে এটা হচ্ছে মসজিদ। আপনারা যারা আসবেন, এটা গেট কিন্তু বাইরে পাশ দিয়ে, আপনারা লালবাগ কেল্লা ঢুকলে পাশ দিয়ে আপনারা মসজিদটি দেখতে পারবেন না। মসজিদটিতে যাইতে হলে বাইরে দিয়ে আসতে হবে। এই সমাধি স্থলে চতুর্দিকে 8টি কক্ষ রয়েছে, আর মোট হচ্ছে 9টি কক্ষ। আর মাঝখানে অসম্ভব সুন্দর পানির ফোয়ারা, মাঝখানে একটা পানির ফোয়ারা আছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু লালবাগ কেল্লা। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। এখানে আমার ডান পাশে যে
পানির ফোয়ারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু পানির ফোয়ারা হিসেবে আপনার ইউজ হতো। আর আমার হাতের সামনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু সমাধি স্থান। হ্যাঁ, এখানে আছে খোদাবন্দ মির্জা বাঙ্গালীর সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বাস্ত সহ সেনা অধিনায়ক, উভয় প্রশস্ত কবর অজ্ঞাত শিশুর। আর দুই পাশে দুইটা যে কবর আছে এটা কিন্তু অজ্ঞাত শিশুর, আর মাঝে যে কবরটা এটা হচ্ছে মির্জা বাঙ্গালীর সমাধি। তো আমরা আরও একটু ভিতরের দিকে যাই। এখানকার পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, আর এখানে অনেক সুন্দর পরিপাটি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সমাধির ডান পাশে এবং বাম পাশে এবং তার উল্টো পাশে অনেক সুন্দর করে পানির ফোয়ারা তৈরি করা হয়েছে। আর চতুর্দিকে গোছানো আপনার ফুলের যে গাছ আছে, গাছ দিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে ডিজাইন করা আছে। আর এটা রক্ষণাবেক্ষণ খুব সুন্দরভাবে করা হয়। এখন আমার পিছে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা অনেক পুরানো, এটার নাম হচ্ছে হাম্মামখানা, যার অর্থ হচ্ছে সেনানঘর। অর্থাৎ এটা মুঘল সাম্রাজ্যের আমলে এটা সেনানঘর হিসাবে ব্যবহৃত হতো। এটা হাম্মাম ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সেনানঘর। এশিয়ার মাইনরে মুসলিম সভ্যতায় প্রথম হাম্মাম নির্মিত হলেও এর চূড়ান্ত বিকাশ ঘটে হচ্ছে তুরস্ক ও পারস্যে। তো তুরস্কের অনুকরণে তৈরি লালবাগ কেল্লার এই হাম্মামখানায় রয়েছে গম্বুজ দ্বারা আচ্ছাদিত মোট 5টি বর্গাকার কক্ষ। প্রতিটি বর্গাকার কক্ষে এখানে ব্যবহৃত হতো আপনার প্রসাধন, বিশ্রাম, শৌচাগার, গরম ও ঠান্ডা পানি রাখার কাজে ব্যবহৃত হতো। হাম্মামখানার অভ্যন্তরে তৈরি পাশে একটি চৌবাচ্চা রয়েছে। চৌবাচ্চাটি পানি সরবরাহের জন্য তামার তৈরি আগমন ও নির্গমন নল রয়েছে। মেঝের সর্বজাকার নীল ও সাদা টাইলসগুলো হাম্মামের নান্দনিক এবং আবেদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীর জন্য সচ্ছলতা প্রতিরোধী ও পৃষ্ঠ হিসেবে কাজ করে। তো এই হাম্মামখানাটা চতুর্দিকে সুন্দর করে আপনার ছিদ্র করা আছে আলো বাতাস ঢোকার জন্য। তো আমরা এই হাম্মামখানার চতুর্দিকটা আপনাদের এখন একটু ঘুরে দেখাবো। যদি পসিবল হয় তাহলে আমরা, যদি ভিতরে ঢোকার অনুমতি থাকে অথবা সম্ভব হয়, তাহলে আমরা ভিতরে প্রবেশ করে দেখাবো। আপনারা ওয়ালগুলো দেখলেই দেখতে পারবেন এটা অনেক বছর পুরনো, এবং এখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ, লক করা। আর আপনি একটু দেখেন ওয়ালগুলো কিন্তু অনেক পুরনো, শত শত বছর আগের এই হাম্মামখানাটি। আর হাম্মামখানার ডান পাশে আপনারা দেখবেন হচ্ছে পানির ফোয়ারা, ডান পাশে এটাই হচ্ছে সেই হাম্মামখানা। আর লালবাগ কেল্লায় কিন্তু বেশ কয়েকটি টিকিট কাউন্টার রয়েছে। আমি গেলাম ওদিকে। তো আমরা এখন হাম্মামখানার ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে ভিতরের দিক, এখানে ভিতরে প্রবেশ করা যায়। আর মাঝে এটা ছিল পানির ফোয়ারা। প্রথমে ঢুকলে আপনারা এরকম পানির ফোয়ারা পাবেন। আর হচ্ছে ভিতরের সাইড। তো আমরা ওই সাইডে সিঁড়ি দিয়ে উপরে দেখবো কি আছে। উপরে যাওয়ার জন্য ডান পাশে সিঁড়ি আছে।
আমরা সিঁড়ি দিয়ে উপরে যাবো, দেখি। তো তো কাঠের সিঁড়ি মনে হচ্ছে, কাঠ ইউজ করা হয়ে গেছে। এখানে আসলে তালাবদ্ধ করা, এখানে কিছু দেখার নাই। উপরে তালাবদ্ধ করা, উপরে আসলে যাওয়া যায় না, তো নিচটাই দেখবো। উপরে যাওয়া যায় না, উপরে যাওয়া যায় না। এই ছিল হাম্মামখানার ভিতরে। এখানে ডিসপ্লের মাধ্যমে সবকিছু আসলে দেখতে পারবেন কি কি ভিতরে আছে। তো আমরা হাম্মামখানা বা স্নানঘরের বাইরে চলে আসছি। বাইরের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। আর হাম্মামখানার ঠিক সামনে আপনার হাম্মামখানার যে দরজা আছে তার উল্টো পাশে সামনেই বিশাল আকৃতির একটা পুকুর আছে, তার পাশেই রয়েছে হচ্ছে আপনার পানির ফোয়ারার ব্যবস্থা। আমরা যদি দেখাই যে ঠিক হাম্মামখানার অপোজিটে এরকম একটা পুকুর আছে, এটি অনেক পুরনো, যখন তৈরি করা হয়েছিল সেভাবেই সব কিছু একবারেই তৈরি করা হয়। আমরা বর্তমানে লালবাগ কেল্লার যে মেইন গেটটা ছিল সেখানে চলে আসছি। এইখানে কিন্তু এটা আগে কিন্তু মেইন গেট ছিল, তো এদিক দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, সামনে কোন দিক দিয়ে গেট? এটা হচ্ছে সেই এটাই ছিল মেইন গেট মূলত। তো এখানকার যে একজন আছে আঙ্কেল, ওনার সঙ্গে আমরা এখন একটা ইন্টারভিউ নেব। তো এটার বিস্তারিত আমরা লালবাগ কেল্লার ওনার কাছে জানবো। ঠিক আছে আঙ্কেল। তো আঙ্কেল, আপনি এখানে কত বছর আছেন? 87-তে। 1987 সালে জয়েন না? তো 1987 তাহলে 1987-তে। 87 সাল, 1987 সাল না? তো অনেক বছর তো আপনি এখানে আছেন। তো এই লালবাগ কেল্লার ইতিহাসটা যদি আপনি আমাদের একটু জানান আর কি। লালবাগ কেল্লা ও দুর্গ বলে। লালবাগ কেল্লা দুর্গ, হ্যাঁ। দুর্গ অর্থ সৈনিকদের, এবং বিচার কার্যালয়। বিচার কার্যালয়, হ্যাঁ। আগে আপনি এই সুড়ঙ্গ পথের মূল যে সুড়ঙ্গটা, হ্যাঁ হ্যাঁ, সেটা আগে ওই বিল্ডিংটা উঠান, আগে ওইখানে এই বিল্ডিংটা উঠান আগে। হ্যাঁ হ্যাঁ, এই যে হাম্মামখানা, হ্যাঁ, এই বিল্ডিংটা হচ্ছে মূল সুড়ঙ্গ পথের মুখ। এটাই মুখ, পশ্চিম পাশে। এটা যেটা আমরা বলছিলাম যে হাম্মামখানা, ওটা হচ্ছে বিচার কার্য হতো, এবং ওইটা হচ্ছে সুড়ঙ্গ পথের মুখ। এটা কি মূল মুখ? ওইটাই এখানে আসছে। ও, ওইটাই কিন্তু প্রথম মুখ। হ্যাঁ হ্যাঁ, আমি আপনারে বুঝাই দিই। হ্যাঁ হ্যাঁ, বিচার চলছে, হঠাৎ আক্রমণ হইলো। এখন তাদের তো আত্মরক্ষার দরকার আছে। তারা ওই গোপন সুড়ঙ্গের দিয়ে ঢুকে এদিক দিয়ে আইসা ওই কোনায় নৌকা থাকতো। ওই কোনায়, হ্যাঁ, বুঝাই দেয়। তারপর আপনি বললেন ওই কোনায় নৌকা থাকতো, এর ভিতর দিয়ে কিন্তু সুড়ঙ্গ গেছে। এটার ভিতর এই যে রাস্তাটা না, এটা অনেক চওড়া, একটা দুইজন লোক দৌড়ে যাইতে পারে এটার ভিতর দিয়া। তারপরে আপনার হঠাৎ আক্রমণ হইলে ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে আইসে ওই নৌকায় যায় উঠে তাদের মহলে যাইব, নয় যে কোনো দেশ। ওইখানে কি ওইখানে সুড়ঙ্গের পাশে কি নৌকা ছিল? নৌকা থাকতো, ওই সময় নৌকা থাকতো। বুঝতে পারছি। তখন গাং এর সাথেই ছিল, বুড়িগঙ্গা নদী ছিল। তো
আপনারা যারা আসলে লালবাগ কেল্লার সুড়ঙ্গের কথা জানেন, আসলে যে অনেকেই লোকমুখে শোনা যায় যে এখানে সুড়ঙ্গে কেউ ঢুকলে আর ফিরে আসে না, এটা আসলে গুজব। তো সেরকম এখানে কিছু নেই। আমরা প্রথমে যে আপনাদের হাম্মামখানাটা দেখাইছিলাম, ওটা আসলে বিচার কার্য সম্পাদন হতো দোতলায়। তো ওইখানে যদি কখনো সেনাবাহিনীদের কোনো আক্রমণ হতো অথবা কোনো বিপদ হতো, সে সময় তারা গোপন সুড়ঙ্গটা ইউজ করে সরাসরি এখান দিয়ে এসে, এটা হচ্ছে গোপন সুড়ঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন, এটার নিচ দিয়ে আবার এটার নিচ দিয়ে এই যে এটা আমরা যদি একটু ক্যামেরায় দেখাই, এটা হচ্ছে গোপন সুড়ঙ্গের সিঁড়ি। এটা কিন্তু মুখটা হচ্ছে, এটার যে মুখটা এটা কিন্তু হাম্মামখানা থেকে আসছে, আর হাম্মামখানা থেকে সরাসরি এখানে এসে আপনার ডাইন দিক দিয়ে একবারে সোজা বুড়িগঙ্গা, যে আগে এটা কিন্তু বুড়িগঙ্গার সঙ্গে লিঙ্ক ছিল, একবারে বুড়িগঙ্গা দিয়ে বের হওয়া যায়। এটা মূলত এটাই ছিল এই সুড়ঙ্গের রহস্য। তো আমরা না যাই না অনেক কিছু বলি যে এখানে ঢুকলে মানুষ আর ফিরে আসে না, এটা হচ্ছে ভুল। হ্যাঁ, তো এটা এই লালবাগ কেল্লাটা কে ইয়া করছিল? এটা তৈরি করছিল বাদশাহ আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম। শাহজাদা আজম। আমরা যে ওই যে ডাইন পাশে উঁচা জায়গাটা দেখতে পাচ্ছি, ওইটা আসলে কি? যে ওইটা হলো পুষ্কুন্নির মাটি দিয়ে সাপোর্ট দিছে ওয়ালের সাথে, যেমন এই খিলেলগুলা। হ্যাঁ, তখন তো পানির চাপ বাড়তো, হ্যাঁ, যাতে এদিকে ঢসে না পড়ে, এই জন্য আর কি এই খিলেলগুলো দেয়া এবং মাটি দিয়ে চাপ দিয়ে দিছে। আপনি যদি উপরে যান, উপরে যে চান নিচের দিকে অনেক গভীর ওয়াল। তো আমরা যে এদিকে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পুষ্কুনি যে ছিল পুকুর, আমরা যে পুকুর বলি, ওটার মাটি এখানে ফেলানো হয়েছিল। আর তার পাশে একটা ব্যারাক আছে। তো আমরা এবার এই ব্যারাকের কাছে যাব। তো আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটার ইতিহাস বলার জন্য। আসলে লোকমুখে অনেক প্রচলিত ছিল যে এই সুড়ঙ্গে মানুষ গেলে আর ফিরে আসে না, হ্যাঁ, এটা অনেকেই কিন্তু বলতো। তো লাস্ট আরেকবার আমরা একটু দেখাই, এইটা সেই সুড়ঙ্গ, এটার ভিতর দিয়ে কিন্তু বুড়িগঙ্গা দিয়ে বের হওয়া যায়। তো আগে বুড়িগঙ্গা খুব কাছেই ছিল, এই জন্য আসলে এই সুড়ঙ্গটা ব্যবহার করা হতো বিশেষ কাজে। তো আমরা এখন ওইদিকে আত্মরক্ষার জন্য ব্যবহার করা হতো। আমরা এখন ব্যারাকটা যেটা আছে শেষ, ওই ব্যারাকটা আমরা আপনাদের এখানে দেখাবো। এই লালবাগ কেল্লাতে আসলে আপনারা এরকম উঁচু একটা জায়গা দেখতে পাবেন। এটা আসলে এই উঁচু জায়গাটার মাটিগুলো আসলে আমরা যে পুষ্কুনিটা দেখাচ্ছিলাম, যেটা পুকুর, ওটার মাটিগুলো এখানে ফেলানো হয়ে গেছে। 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান। তিনি এটার কাজ আসলে আরম্ভ করেন। 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি। মুঘল সুবেদার শায়েস্তা খাঁয়ের কন্যা পরিবিবি মারা যান, এ কারণে তিনি এর কাজ থামিয়ে দেন। এবং আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে ওখানে পরিবিবির কবরস্থান। আমার পিছনে বর্তমানে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যারাক নামে পরিচিত। এটা মুঘল সাম্রাজ্যের আর্মিদের ব্যারাক ছিল। এখানে সেনারা আপনারা অবস্থান করতে পারত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মুঘল সাম্রাজ্যের যে নিদর্শনগুলো অসম্ভব সুন্দর এবং অসম্ভব কারুকার্য করে এটা তৈরি করা হয়েছিল। এটা আসলে 1678 সালে তৈরি করা হয়। এটার কাজ কিন্তু পুরোপুরি শেষ করতে পারেনি। তো এর বাম পাশে রয়েছে, আমি যে দেখাচ্ছি আমার বাম পাশে, হাতের এদিক দিয়ে আসলে হাতের ডান পাশে হচ্ছে লালকেল্লার যে মসজিদটি, এটাই। কিন্তু লোকে অনেকেই বলে যে লালকেল্লায় যে সুড়ঙ্গ আছে, এটাই হচ্ছে মূল রহস্য। এই সুড়ঙ্গটা হচ্ছে আপনার যে এখানে মানুষ গেলে ফিরে আসে না, এটা আসলে ভুল ধারণা। তো আমরা আপনাদের যতটুক সম্ভব হইল পুরো লালবাগ কেল্লাটা ঘুরে দেখানোর এবং এর আসল যে ইতিহাসটা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং সর্বশেষ আমরা আপনাদের একটু যে মসজিদটি আছে লালবাগ কেল্লার, এটা দেখে আমরা আমাদের ভিডিওটি শেষ করব। এই আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই লালবাগ কেল্লার মসজিদ। অসম্ভব সুন্দর ডিজাইন করে এখানে 3টা গম্বুজ দেখতে পাচ্ছেন। এটা আসলে ঢুকতে গেলে ওই দিক দিয়ে আসতে হয়, এটা গেট আলাদা। তো আমরা আপনাদের দেখাই, এই সেই মসজিদ। তো এই ছিল লালবাগ কেল্লা থেকে। আমার সঙ্গে আছে হাফিজ। তো আমরা যতটুকু পারছি লালবাগ কেল্লার পুরো যে ইতিহাস সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি।